ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः প্রচোদয়াৎ। সবাইকে নমস্তে। আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা ধাতুরূপের বিষয়ে অবগত হয়েছি, যে বিভিন্ন লকার হয় ধাতুরূপে, সেই লকারগুলো এখানে দেওয়া হয়েছে। সেটা একটু আরেকবার পুনরভ্যাস করে আমরা এগিয়ে যাই। এরকম আমরা দেখেছিলাম গচ্ছতি একবচনে। তো এখানে কি করা হয়েছে, এই চারটার মধ্যে দেখুন খুব সুন্দরভাবে বিভিন্ন কালের শব্দগুলো দেওয়া হয়েছে। কিরকম না, দেখুন গম ধাতুর গচ্ছতি ছিল, অর্থাৎ প্রথম পুরুষের এক বচনের রূপ ছিল গচ্ছতি। আর অন্য কালের, এরকম যদি আমি ভবিষ্যৎকালের বলি, তাহলে ভবিষ্যৎকালের কি হবে, গমিষ্যতি। গম ধাতুর বর্তমান কালে গচ্ছতি অর্থাৎ যায়। যাবে যদি বলি, যাবে, একজন যাবে, একজন রাম যাবে, তাহলে কি হবে, রামঃ গমিষ্যতি। আর এই গম ধাতুর ভবিষ্যৎকালের রূপ কিভাবে চলবে, গমিষ্যতি, গমিষ্যতঃ, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যথः, গমিষ্যথা, গমিষ্যামি, গমিষ্যাবः, গমিষ্যাবः। তো এরকম করে রূপ চলবে। তো এখানে একজনের জন্য, এক বচনের জন্য, প্রথম পুরুষের জন্য বিভিন্ন লকার অর্থাৎ বিভিন্ন কালে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, আজ্ঞা অর্থ বিভিন্ন কালে দেওয়া হয়েছে। এখানে একটু পাঠ করার চেষ্টা করুন এবং অর্থগুলা অবলোকন করার চেষ্টা করুন। যেমন প্রথমে আছে গচ্ছতি, রামঃ গচ্ছতি, রাম যায়। রামঃ গমিষ্যতি, রাম যাবে ভবিষ্যৎকালে। রামঃ গমিষ্যতি, রাম যাবে। রামঃ গচ্ছতু, আদেশ অর্থ, এটা হচ্ছে আদেশ অর্থ। রামঃ গচ্ছতু, রাম যাও, রাম যাও। এখানে যাও বলা হচ্ছে, অর্থাৎ আজ্ঞা কিংবা উপদেশ কিংবা অনুগ্রহ করা হচ্ছে। গচ্ছতু। রামঃ গতবান, রাম চলে গিয়েছে। রামঃ গতবান, গতবানের স্ত্রীলিঙ্গ হবে গতবতী। সীতা গতবতী। এরপর হচ্ছে গত্বা, রাম গতবান অনন্তরম ভোজনম কৃতবান। তাহলে কি হবে, রাম গেল, যাওয়ার পর ভোজন করলো। তাহলে কি হবে, রামঃ গত্বা ভোজনম কৃতবান। রাম যাওয়ার পর, কার পর, যাওয়ার পর, অর্থাৎ যাওয়ার পর। এটাও ভূতকাল, এটা ভূতকাল বলতে এটা সর্বজনীন, সর্বকালের ভূতকাল বলা হয়, অর্থাৎ এটা সব কালেই ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমি ভবিষ্যৎকালে ওটাকে বলতে পারবো কিরকম, যে আমি সেখানে যাওয়ার পর কাজটি করব। কিন্তু যাওয়ার পর, এই যে যাওয়ার পর, যাওয়াটা হয়ে যাওয়ার পর, এটার ভূতকাল এভাবে প্রকাশ করার জন্য, ভাব প্রকাশ করার জন্য গত্বা, ত্বা, এই যে ত্বা এটা যোগ করে হবে। গচ্ছতি যায়, গমিষ্যতি যাবে, গচ্ছতু যাও, গতবান চলে গেছে, গত্বা যাওয়ার পর, अर्चकः मन्दिरं गत्वा देवम् अर्चयति। अर्चकः মানে অর্চনা যিনি করেন মন্দিরে, মন্দিরে, अर्चकः মন্দিরম গত্বা, মন্দিরে, গত্বা যাওয়ার পর, যাওয়ার পর, গত্বা দেবম অর্চয়তি, দেবকে, দেবতাকে অর্চনা করছে।
তাহলে এখানে আমরা এরকম বিভিন্ন রকম লকার কিংবা সেই ধাতুর প্রয়োগ আমরা জানতে পারলাম। এরপরে পঠতি, রামঃ পঠতি, হ্যাঁ? রামঃ পঠিষ্যতি, রামঃ পঠতু, রামঃ পঠিতবান, রামঃ পঠিত্বা। তো এটার বহুবচনও হয়। এরকম পঠিষ্যতি, তাহলে কি হবে? রামৌ পঠিষ্যতঃ, দ্বিবচনে। তো দ্বিবচনে না, আপাতত এক বচনে প্রথম পুরুষের অভ্যাস এখানে করুন। এখানে সুন্দরভাবে অনেকগুলা শব্দের বিভিন্ন লকার দেওয়া হয়েছে। তো আমি একটা উদাহরণ দিলাম, এটা সবাই স্ক্রিনশট ইত্যাদি করে নেবেন, তাহলে বুঝতে পারবেন এবং এখান থেকে অভ্যাস করতে পারবেন। এখন আজকে আমরা একটু ভিন্ন বিষয় দেখি, সেটা হচ্ছে প্রশ্ন কিভাবে তৈরি করতে পারবেন। যেরকম সাহা রামঃ, সে রাম। হ্যাঁ, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। যে কোনো বাক্যকে হ্যাঁ কিংবা না বাচক প্রশ্ন শব্দ তৈরি করতে, ধ্যান দিয়ে শুনুন, যে কোনো বাক্যকে হ্যাঁ কিংবা না বাচক প্রশ্ন শব্দ তৈরি করতে বা শব্দ যুক্ত করতে হয়। যেমন তম পঠসি, তুমি পড়ছো। প্রশ্ন করতে হলে তম পঠসি বা তুমি কি পড়ছো। অর্থাৎ শর্ট প্রশ্ন তৈরি করার জন্য বা শব্দটি প্রয়োগ করতে হবে। যেরকম এদের উত্তরে হ্যাঁ দিতে হলে আম, আম মানে হ্যাঁ। এদের উত্তরে হ্যাঁ উত্তর দিতে হলে আম এবং না উত্তর দিতে হলে না শব্দ প্রয়োগ করা হয়। যেমন তম পঠসি বা আম অহম পঠামি, হ্যাঁ আমি পড়ছি। কিংবা আমি যদি না পড়ি, না অহম উপবিশামি, না না অহম আমি উপবিশামি, বসে আছি। তাহলে এইভাবে আমরা উত্তর দিতে পারবো আম, না। যদি হয় হ্যাঁ বাচক তাহলে আম, না হলে না। এরপরে অস্তি মানে আছে, নাস্তি মানে নেই। এদের প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন কিরকম? বিদ্যা অস্তি বা, হ্যাঁ, আছে, অস্তি মানে আছে। বিদ্যা অস্তি বা, বিদ্যা আছে। আম বিদ্যা অস্তি, কিংবা না বিদ্যা নাস্তি। ঠিক আছে, অস্তি নাস্তির প্রয়োগ আমরা এভাবে করতে পারবো। অর্থাৎ আমরা যদি বলি সেটা আছে কি, জলম অস্তি বা, আম জলম অস্তি, হ্যাঁ জল আছে। জলম নাস্তি বা, জল নেই, জল নেই কি, না জলম নাস্তি, না জল নেই। তাহলে জলম অস্তি বা, আম জলম অস্তি, জলম অস্তি বা, আম জলম অস্তি, কিংবা জলম অস্তি বা, না জলম নাস্তি, জল নেই। তো অস্তি নাস্তি এটার আমরা প্রয়োগ করতে পারবো। আর হ্যাঁ বাচক হলে আম, না বাচক হলে না। হ্যাঁ, আর যে কোনো বাক্যের শেষে বা শব্দটা যুক্ত করলে সেটা প্রশ্ন হয়ে যাবে। ভবতঃ নাম প্রকাশः, ভবতঃ নাম প্রকাশः, আপনার নাম প্রকাশ। এটাকে যদি প্রশ্ন করতে চাই যে ভবতঃ নাম প্রকাশः বা, আপনার নাম কি প্রকাশ, তারপর বলবে আম মম নাম প্রকাশः। তাহলে এভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো, খুব সুন্দরভাবে প্রশ্ন তৈরি করতে পারবো। এবার আমরা কিছু স্থান নির্দেশনায় অব্যয় পদের ব্যবহার দেখি। অব্যয় পদের স্থান নির্দেশনায় কুত্র কোথায়, কুত্র কোথায়, কুত্র কোথায়, অত্র এখানে, অত্র এখানে, অত্র এখানে, তত্র সেখানে, তত্র সেখানে, তত্র সেখানে, ইয়ত্র যেখানে, ইয়ত্র যেখানে, ইয়ত্র যেখানে, অন্যত্র অন্যখানে, কিংবা অন্য স্থানে, অন্যত্র অন্য স্থানে, অন্যত্র অন্য স্থানে, একত্র এক স্থানে, একত্র এক স্থানে। তাহলে নিচে উদাহরণ দেখি। কৃষকः কুত্র अस्ति, কৃষক কোথায় আছে, কৃষকः अत्र अस्ति, কৃষক এখানে আছে। এবার কুত্র মানে কোথায়, প্রশ্নবাচকতা, এটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো, মানে স্থান নির্দেশনায়।
স্থান যদি আমাদেরকে জিজ্ঞাসা করতে হয় কুত্র, তাহলে কি বলবো? কুত্র আস্তি, কোথায় আছে। এরপরে অত্র, অত্র মানে এখানে। তারপরে 2 নম্বর উদাহরণ দেখুন, বৈদ্যঃ অত্র আস্তি। এখানে একটু আমার দেওয়া ভুল হয়েছে টেক্সটটা। বৈদ্যঃ মানে চিকিৎসক, তাহলে এখানে হবে চিকিৎসক এখানে আছে। বৈদ্যঃ অত্র আস্তি, চিকিৎসক এখানে আছে। তত্র মানে সেখানে, তাহলে রামঃ কুত্র আস্তি? রামঃ তত্র আস্তি। 3 নম্বর উদাহরণ দেখুন, রামঃ তত্র আস্তি, রামঃ সেখানে আছে। এবার তত্র মানে সেখানে, ইয়ত্র মানে কি? ইয়ত্র মানে যেখানে। তাহলে 4 নম্বর দেখুন, ইয়ত্র ইয়ত্র দেবাঃ সন্তি। কুত্র কুত্র দেবাঃ সন্তি? ইয়ত্র ইয়ত্র দেবতাঃ দেবাঃ সন্তি। ইয়ত্র ইয়ত্র মানে যেখানে যেখানে দেবতা আছে। ইয়ত্র মানে যেখানে, তাহলে অন্যত্র মানে কি? অন্য স্থানে। তাহলে 5 নম্বর দেখুন, সূর্যঃ অন্যত্র अस्ति। সূর্য অন্য স্থানে আছে। সূর্য অন্য স্থানে আছে। সূর্যঃ অন্যত্র अस्ति। একত্র, একত্র মানে এক স্থানে। অনেকগুলা বস্তু কিংবা অনেকগুলো ব্যক্তি যখন একত্র থাকে তখন এক স্থানে এটা প্রয়োগ করা খুবই সুবিধাজনক। পুষ্পাণি, পুষ্পম, পুষ্পে, পুষ্পাণি, এগুলো আমরা পূর্বে পড়েছি না? পুষ্পম, পূর্বের ভিডিওগুলো এই জন্য দেখবেন যারা দেখেননি। পুষ্পম, পুষ্পে, পুষ্পাণি মানে বহুবচন, অনেকগুলো পুষ্প। পুষ্পাণি একত্র সন্তি। পুষ্পগুলো কিংবা ফুলগুলো এক জায়গায় আছে, একত্র। ঠিক আছে? তাহলে কুত্র কোথায়, তৎ অত্র এখানে, তত্র সেখানে, ইয়ত্র যেখানে, অন্যত্র অন্য স্থানে, একত্র এক স্থানে। কুত্র দিয়ে প্রশ্ন করব এবং ইয়ত্র তত্র, ইয়ত্র অন্যত্র একত্র এগুলো দিয়ে আমরা উত্তর দিতে পারবো। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা ব্যবহার জানি, সেটা হচ্ছে চ এর ব্যবহার। চ মানে এবং, ও ও। যেরকম রাম, রাম ও লক্ষণ যায়। রাম ও লক্ষণ যায়। তাহলে রামঃ লক্ষ্মণঃ চ গচ্ছত, কিংবা রামঃ লক্ষ্মণ চ গচ্ছতি। তাহলে রামঃ লক্ষ্মণঃ চ। হ্যাঁ, সংস্কৃতে কিভাবে চটা লাস্টে ব্যবহার করা হয়। যেরকম রাম এবং লক্ষ্মণ, এবংটা আমরা মিডিলে ব্যবহার করলাম, কিন্তু সংস্কৃতে মিডিলেও ব্যবহার করা যায় কিংবা বেশিরভাগ ব্যবহৃত হয় শেষের দিকে। তাহলে রামঃ লক্ষ্মণঃ চ। রাম এবং লক্ষ্মণ, চ কথার অর্থ হচ্ছে এবং কিংবা ও। তাহলে রামঃ লক্ষ্মণঃ চ গচ্ছত, রাম এবং লক্ষ্মণ যায়। আরেকটি উদাহরণ, অহম জয় জয়ঃ প্রকাশঃ চ গচ্ছামঃ। অহম জয়ঃ প্রকাশঃ চ গচ্ছামঃ। অর্থাৎ আমি, জয় এবং প্রকাশ। তাহলে চ ব্যবহার করলাম। আপনি ব্যবহার করতে পারেন। অহম জয়ঃ প্রকাশঃ চ গচ্ছামঃ। আমি, জয় এবং প্রকাশ চাই। ঠিক আছে? এরপরে সময় নির্দেশনায় অব্যয় পদ দেখি। কদা সময় দিয়ে আমরা কখন এই প্রশ্ন করতে পারবো, উত্তর দিতে পারবো তদা, ইয়দা, সর্বদা দিয়ে। যেরকম তদা মানে তখন, ইয়দা মানে যখন, সর্বদা মানে সবসময়। 1 নম্বর উদাহরণ দেখুন, তব কার্যম কদা ভবিষ্যতি। তোমার কার্য কখন হবে। তাহলে কদা দিয়ে আমরা প্রশ্ন করতে পারছি, কখন, সময় নির্দেশনায়, সময় জিজ্ঞাসায়। তাহলে কদা দিয়ে কখন, তদা মানে তখন, ইয়দা মানে যখন, সর্বদা মানে সবসময়। তাহলে তদা মানে তখন, তখনের কি হবে? 2 নম্বর উদাহরণ দেখুন, ইয়দা সময়ঃ ভবিষ্যতি। ইয়দা মানে কি? যখন। অর্থাৎ ইয়দা সময়ঃ ভবিষ্যতি তদা করোমি। তদা মানে তখন। দেখুন, তদা মানে তখন, ইয়দা মানে যখন। তাহলে ইয়দা সময়ঃ ভবিষ্যতি, যখন সময় হবে, তদা করোমি তখন করব। তদা মানে তখন।
তাহলে তব কার্যম কদা ভবিষ্যতি, তোমার কার্য কখন হবে? যদা সময়ঃ ভবিষ্যতি তদা করোমি। যদা মানে যখন, সময় হবে তখন, তদা করোমি। তারপর সর্বদা অর্থাৎ সবসময়। 3 নম্বর উদাহরণ দেখুন, সর্বদা সত্যম বদ। সর্বদা সত্য বলো, সর্বদা সত্য বলো, সর্বদা সত্যম বদ। তো আমরা এটা জানলাম। আচ্ছা, নিচে আমরা আরেকটা প্রয়োগ জানি, সেটা হচ্ছে ইয়দি এবং তরহি। ইয়দি মানে যদি, তরহি মানে তাহলে কিংবা তো। যেরকম ইয়দি তম পঠসি, যদি তুমি পড়ো। ইয়দি মানে যদি, ইয়দি তম পঠসি, যদি তুমি পড়ো, তর্হি ফলম লপ্স্যসে, তর্হি তাহলে, ফলম লপ্স্যসে, তাহলে ইয়দি আর তর্হি। ইয়দি মানে যদি, তর্হি মানে তো কিংবা তাহলে। यदि भवान् गच्छति तर्हि अहं गच्छामि, কিংবা अहमपि गच्छामि। তাহলে यदि भवान् गच्छति, यदि মানে যদি, भवान् गच्छति আপনি যান, যদি আপনি যান, तर्हि अहमपि गच्छामि, तर्हि তাহলে, तर्हि তাহলে, तर्हि अहमपि गच्छामि তাহলে আমিও যাব। যে यदि भवान् गच्छति, যদি আপনি যান, तर्हि अहं गच्छामि তাহলে আমি যাব। এখন বিশেষ কিছু আহ, মানে অব্যয় পদেরই ব্যবহার দেখি। এব, এব শব্দের ব্যবহার, এব এবং অপি। এব মানে ই, মানে ওটাকেই বোঝায়, নির্দিষ্টীকরণ এব। যেরকম আহাম এব, আমি। আর অপি বোঝায় বিকল্প, বিকল্প না, অ্যাকচুয়ালি অধিক বোঝায়, একের অধিক। যেরকম সে যায় আমিও যাব, অর্থাৎ সে যায় আমিও যাব, এই যে ও যুক্ত হচ্ছে আমিও, সেটাও তাহলে কি হবে? অপি হবে। হুম, অর্থাৎ একাধিক বোঝাতে, সে যায় আমিও, আমিও যাচ্ছি সেও যাচ্ছে, অর্থাৎ ও কথাটি ব্যবহার করতে অপি শব্দটা প্রয়োগ হবে। আর এব হবে নির্দিষ্টকরণ করতে, এব মানে তিনিই যায়, তিনি। তাহলে রাম, রামঃ এব, রামই মানে রামই যায়, অন্য কেউ যায় না, নির্দিষ্টীকরণ। এব, ই, তাই, সেই, এই অর্থে প্রয়োগ হয়। তাহলে এব, রামঃ এব গচ্ছতি। অহম মানে আমি, অহম এব গচ্ছামি, আমিই যাব। আর যদি বলি অহম অপি গচ্ছামি, মানে আমিও যাব, মানে অন্য কেউ যায়, আমিও যাব। অহম এব গচ্ছামি আমি যাই, অহম অপি গচ্ছামি আমিও যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখুন, অহম এব গচ্ছামি আমি যাই, সহ এব গচ্ছতি তিনিই যান। এব মানে নির্দিষ্টকরণ, একদম তাকেই বোঝাবে। অহম এব গচ্ছামি আমি যাই, সহ এব গচ্ছতি তিনিই যান। সহ গচ্ছতি, আহম আপি গচ্ছামি, দেখুন আপি অর্থাৎ আমিও, সহ গচ্ছতি সে যায়, আহম আপি গচ্ছামি আমিও যাই, আহম ওদনম খাদামি আমি ভাত খাই, আহম ওদনম খাদামি আমি ভাত খাই, রোটি কাম আপি খাদামি, আপি, এই যে আপি দেখুন, আপি মানে রুটিও, রোটি কাম আপি, রুটিও, অপি মানে ও, রুটিও মানে রুটিও, রুটি শুধু রুটি না, রুটি ব্যতীত অন্য কিছু আছে, অর্থাৎ রুটিও। তাহলে অহম ওদনম খাদামি রোটিকাম অপি খাদামি, রুটিও খাই। খুব সুন্দর আলোচনা এবং খুব সুন্দর দৃষ্টান্ত, এটা ব্যবহার করতে পারা যাবে। তো এটা যে মূলত এই যে ছোট্ট একটা পিডিএফটা বানানো হয়েছিল, বদতো মধুর সংস্কৃতম, এই সাধনা পর্ব এখানে সমাপ্ত হলো। এটি আপনার হৃদয়ে নিশ্চিতই সংস্কৃত ভাষার প্রতি এক
অনুরাগ ও মধুর প্রেম জাগিয়ে তুলেছে। যদি আপনি এটি শেষ পর্যন্ত পড়ে থাকেন, তবে আমার বিশ্বাস এটি আপনাদের ভালো লেগেছে এবং অন্তরে আরো শেখার আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আমি মনে করি এম এখন আপনি সংস্কৃত ভাষা শিক্ষার উচ্চতর পথে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। অতএব এখন আপনার উচিত উচ্চস্তরের পুস্তক অধ্যয়ন আরম্ভ করা, যেমন রচনাবাদ কৌমুদী কিংবা প্রথম শিক্ষা ইত্যাদি। আমাদের যেটা এই ছোট্ট লঘু পুস্তিকাটা ছিল জাস্ট প্রেরণা দেওয়ার জন্য, এটা এখানেই সম্পন্ন হলো। এর ব্যতীত ধাতুরূপ, শব্দরূপ নিয়ে আরেকটা ভিডিও আসবে। সেটাতে বিস্তারিত ধাতুরূপ এবং শব্দরূপের বিশ্লেষণ করানো হবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওম শান্তি।